শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারত যদি এখানে উত্তেজনা ছড়াতে চায় তাহলে দক্ষিণ এশিয়াতে নতুন কোন রাষ্ট্রের উদ্ভব আমরা অবাক হব। পশ্চিমবঙ্গ সরকার বলতেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে, তো শেখ হাসিনা কি বাংলাদেশি না, নাকি শেখ হাসিনা ইন্ডিয়ান? বাংলাদেশি হলে সে অনুপ্রবেশকারী না, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশকে ফেরত দেওয়া হোক। আওয়ামী লীগের সব নেতাকর্মী নিউ টাউন মডেলে যায় ঘোরাফেরা করতেছে না, তাহলে তাদেরকে নিরাপত্তা দিতেছে। এবং যারা সাধারণ মানুষ, যারা 30, 40, 100, 2000 বছর ধরে ইন্ডিয়াতে থাকতেছে, তাদেরকে বলতেছে অনুপ্রবেশকারী। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। বাম করে আবার ভিতরে ভিতরে শিবির করা, মানে একজন শিবির করে সে আবার কেমনে বাম করে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন অসুস্থ মানুষ, বক্সিং করে বলছেন যে এটা মির্জা আব্বাস। কত বড় বেয়াদবি! গাঁজা সেবন করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি কর্মী, বিএনপির কথিত নেতা, আত্মস্বীকৃত নেতা, আত্মদাবিকৃত নেতা রাশেদ খান ধৃষ্টতা প্রদর্শন করেছেন, লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং চুলচেরা বিশ্লেষণ করব। আপনি জুলাই যোদ্ধা পরিচয় দিবেন, জুলাই কার্ড দেখাবেন, আপনাকে গ্রেফতারের জন্য ব্যবস্থা করা হবে। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী। আর বর্তমান কোন নব্য ফ্যাসিস্ট তৈরি হইতে তারও সময় লাগতেছে না, 2 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। সাইদি সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম। একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। আর আমাদের ওখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকের ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি, আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমাদের সঙ্গে 2-1 নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। একটা কথাই আছে না ভাই, যে যেমন কুকুর তেমন মুগুর। আসলে মুগুরটা যদি শক্ত না হয় না, তাইলে কুকুর পিটাইয়া মজা পাওয়া যায় না। ঠিক তেমনটাই কুকুর পিটাইছে মনে করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, শুভেন্দু অধিকারী। এই ভিডিওর শুরুতে আপনারা তার ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপসের অংশ শুনেছেন। একটা বলেছে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম। তো শেখ হাসিনার বাপের নাম যদি হরে কৃষ্ণ হরে রাম হয়, তাহলে শেখ হাসিনার নাম কি হবে সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে হারাতে কয়েকদিন লাগবে না, কয়েক মিনিট সময় লাগবে। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কেন্দ্র করে কড়া ভাষায় কিছু কথা বলেছে যে বাংলাদেশ থেকে যারা ভারতে রয়েছে বা বাংলাভাষী যারা মুসলিম যারা রয়েছে, তাদেরকে শুভেন্দু অধিকারী ভারত থেকে বের করে দেবে, ভারতে রাখবে না, হুঁশিয়ারি দিচ্ছে একের পর এক, সেই অনেক দিন থেকেই। এখন তো আবার ক্ষমতায় এসে মনে করেন যে নতুন পাংখা গজাইছে, নতুন করে আবার হুঁশিয়ারি দিচ্ছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, তাহলে শেখ হাসিনাকে কোন লজ্জায় তারা আশ্রয় দিয়েছে? শেখ হাসিনাও তো অনুপ্রবেশকারী, শেখ হাসিনা তো একজন মুসলিম, শেখ হাসিনাও তো বাঙালি, তাহলে তাকে কেন তারা কোলে বসিয়ে রাখে? কড়া ভাষায় বক্তব্য দিয়েছে। এদিকে আসুন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে রাশেদ খান, বিএনপির দলীয় মানে জোটের নেতা, আগে ছিল হলো আপনার গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূরের কাছের লোক। তো এই রাশেদ খান অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে একটা বক্তব্য দিয়েছে, যেটা আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল, যে গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি হতে হলে গাঁজা সেবন করতে হয়। যারা গাঁজা সেবন করে না, তার মানে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা সেবন করে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়েছে, এমন বক্তব্য দিয়ে কিন্তু সমালোচনার মুখে পড়েছে। বিষয়টি নিয়ে আপনারা সম্পূর্ণ বক্তব্যটি শুনবেন, ভিডিও পুরোপুরি দেখতে থাকুন। তাছাড়াও দর্শক শ্রোতা, আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। আরেকজন বিএনপি নেতা উনি কিন্তু অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। বক্তব্য দিতে গিয়ে বলেছে যে জেলখানায় যখন আমরা ছিলাম, ওনার সাথে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একই সাথে জেলখানায় ছিল, এবং উনি বলতেছে যে ডাক্তার শফিকুর রহমান নামাজ পড়াইতেন এবং আমরা মুসল্লি হইতাম, উনি ইমাম হতো, হ্যাঁ, এবং উনি যারা নামাজ পড়তো না তাদেরকে নামাজের দাওয়াত দিতে এবং ভালো ভালো কথা বলতো। আপনারা ভিডিও শুরুতে শুনেছেন তো, তাই না? বিএনপি নেতা কিন্তু উনি। তো দেখেন, বিরোধী দলীয় নেতা যিনি বর্তমানে রয়েছে ডাক্তার শফিকুর রহমান, আসলে জামাত ইসলাম এমন একটা নেতা পেয়েছে যে জেলখানায় গিয়েও মহান রবকে বলেনি এবং সাধারণ মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছে। ভাইরে ভাই, এমন নেতাই পেয়েছে। আর এই নেতাকে
অনেক মানুষ অনেক কথাই বলে, কেউ চুম্মা বাবা বলে, কেউ সাদা শকুন বলে, কেউ পাকিস্তানি দালাল বলে। বলেন ভাই, যে যা খুশি আসলে বলেন, আসলে যে কে কি সেটা তো জানার বাকি নাই, তাই না? তো যাই হোক দর্শক, কথা বলবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি কর্মী, বিএনপির কথিত নেতা, আত্মস্বীকৃত নেতা, আত্মদাবিকৃত নেতা রাশেদ খান ধৃষ্টতা প্রদর্শন করেছেন, লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং চুলচেরা বিশ্লেষণ করব। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচয় দেওয়ার কিছু নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট, নাসিরউদ্দিন পাটোয়ারি মানে বাংলাদেশের সবাই তাকে চিনে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ভক্ত এদেশের জেনজিরা, ছেলে মেয়ে জেনজি যারা, তাদের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন আইডল। এজন্য আপনারা দেখেছেন, গত রমজানে দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যায় তরুণ প্রজন্মের ঢল নামে। অন দ্য আদার হ্যান্ড, এই রাশেদ খান যদি কোথাও যায়, কেউ তার দিকে তাকিয়েও দেখবে না যে রাশেদ খান নামের একজন কেউ আছে। একসময় রাশেদ খান ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এখন রাশেদ খানকে দেখলে তরুণ প্রজন্ম থুতু নিক্ষেপ করবে বলে মনে হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে একটা মসজিদে গেছে, মানুষের কি আগ্রহ, তরুণদের কি আগ্রহ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে সেলফি তোলার যে একটা হিড়িক, তার সাথে এদেশের তরুণ সমাজের সেলফি তোলার যে আগ্রহ, এইটার যে গুরুত্ব আছে, রাশেদ খানকে ভর্তা করলেও রাশেদ খানের সেই গুরুত্ব রাজনীতিতে হবে না। তো দর্শক দেখেন, রাশেদ খান লিমিট ক্রস করেছে, তার বক্তব্যে আমি আসছি। তার আগে ভূমিকা দিই। রাশেদ খানের অনেক ভূমিকা অবদান ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, এবং রাশেদ খানের অনেক ত্যাগ আছে। যেভাবে নির্যাতিত হয়েছেন এবং তার পুরো পরিবার যেভাবে হয়রানির শিকার হয়েছেন, যেভাবে মার খেয়েছেন এবং যেভাবে অর্থ কষ্টে ভুগেছেন, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন, এই রাশেদ খানরা যদি রাজনীতি না করতেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন না করতেন, জাস্ট রিডিং রুম, সেন্ট্রাল লাইব্রেরি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করে কমপক্ষে একটা ব্যাংকের ভালো একটা পোস্টে চাকরি করতেন, আজকে লক্ষাধিক টাকা তার বেতন হতো, ভাগ্য ভালো থাকলে বিসিএস ক্যাডার হতে পারতেন, একটা সুন্দর নিরাপদ জীবনযাপন করতেন, এতে কোনো সন্দেহ নাই। রাশেদ খানের সেই কোয়ালিটি, মিনিমাম কোয়ালিটি সেগুলো ছিল। রাশেদ খানের অনেক অবদান আমি জানি, আমি কাছ থেকে, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, বিশেষ করে ওর ত্যাগের ঘটনা যখন আমার মনে পড়ে, এবং মাঝে মাঝে ফেসবুক পোস্ট দেয় যে কি কষ্ট করেছে, দুইটা বাচ্চা, যমজ বাচ্চা, মাঝে মাঝে অসুস্থ হতো, হসপিটালে ভর্তি করতো, এবং তার স্ত্রী অনেক কষ্ট করেছে, তার বাবা একজন সম্ভবত রাজমিস্ত্রি, যে কষ্ট করেছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং পরিবারকে তেমন কন্ট্রিবিউট করতে পারেন নাই। পুরো পরিবার, সাধারণত আমরা যারা পড়াশোনা করেছি, মাস্টার শেষ করার পরে আমরা মোটামুটি একটা উন্নত জীবনযাপন করতে পেরেছি বাংলাদেশের পার্সপেক্টিভে, পরিবারকে কন্ট্রিবিউট করতে পেরেছি, একটা হেভি লাইফ লিড করেছি, কখনো দেশে কখনো দেশের বাইরে, মানে একটা অসাধারণ জীবন। সেই তুলনায় যখন ভাবতাম যে আমার ছোট ভাই রাশেদ খান ও তো চাইলে আমাদের মতোই হতে পারতো, কিন্তু না, ও ফ্যামিলিকে একটা টাকা দিতে পারে না, নিজের বাসা ভাড়া ঠিক মতো দিতে পারতো না, অনেক অবদান আছে। কিন্তু রাশেদ খান বিএনপির নির্লজ্জ এবং নোংরা দালালি করতে করতে তার সমস্ত অবদানকে ম্লান করে দিয়েছে। মানে এমন একটা সময় এসেছে রাশেদ খানের অবদান স্বীকৃতি দেওয়ার কিছু নেই, কারণ তিনি তার অতীতের অবদানের সাথে তিনি বেঈমানি করেছেন। শেখ মুজিবের মতো, শেখ মুজিবুর রহমান যেরকম দেশের জন্য কাজ করেছেন, মানবতার জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছেন। সেই শেখ মুজিব এক পর্যায়ে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছেন। সেই শেখ মুজিব রক্ষী বাহিনী কায়েম করে এক প্রকার গণহত্যা করেছেন, হত্যা রাজনীতিতে মেতে উঠেছেন, এবং যার ফলশ্রুতিতে একটা পর্যায়ে দেখেন শেখ মুজিবের নাম বন্ধ কোথাও নাই। শেখ মুজিবের নাম নেওয়া এখন একটা অপরাধ। শেখ মুজিবের কোনো মূর্তি বাংলাদেশে কোথাও নেই, কোনো ছবি কোথাও রাখা যায় না, রাখাটা একটা অপরাধ। কোথাও যদি শেখ মুজিবের কেউ কিছু রাখে, তাকে পুলিশ ধরবে, তাকে জনগণ মপ করে পিটাবে। রাশেদ খানের অবস্থান একটা এরকম, তার অনেক অবদান আছে। কেন? এই যে শেখ মুজিব সারা জীবন যে জন্য লড়াই করেছেন, বাকশাল কায়েম করে তার সাথে বেইমানি করেছে, মানে শেখ মুজিবের এন্ডিংটা হচ্ছে গণতন্ত্রের সাথে বেইমানি। রাশেদ খান এখন যে ভূমিকা আছেন, এটা গণতন্ত্রের সাথে বেইমানি। তার নিজের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তার নিজের যে লড়াই সংগ্রাম, তার সাথে বেইমানি। কারণ তার লড়াই সংগ্রামের সময় যে কথা বলতেন, যে ন্যারেটিভের রাজনীতি করতেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলতেন, গণতন্ত্রের পক্ষে বলতেন, এখন তার অবস্থান পুরোপুরি পরিবারতন্ত্রের দালালি, একটা দলের নোংরা দালালি। মিনিমাম বিএনপির মধ্যে অনেক ভালো ভালো নেতা আছে, স্মার্ট বিএনপি আছে, যেমন আশরাফুদ্দিন নিজাম, তার যে ব্যক্তিত্ব, তার যে গার্ডস, তার যে কথাবার্তা যদি শুনেন, তিনি বিএনপি করেন, তার আদর্শ থেকে তিনি এক চুলো নড়েনি, তিনি বিএনপি হুইপ কত কিছুই না হয়েছেন। এরকম আরো অনেক বিএনপির বেশিরভাগ নেতারা কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু রাশেদ খানের মতো ব্যক্তিত্বহীন স্যাসরা কোনো বিএনপি নেতা, তিনি কিসের নেতা, তার কোনো পদ পদবি আছে নাই, তিনি গণ অধিকার পরিষদের সাবেক নেতা, এই পরিচয় দেয় যায়, বিএনপির কর্মী। তাও কোথাও কাগজে কলমে নাম আছে কোনো কমিটিতে বা এরকম নাই, সর্বোচ্চ কর্মী বা সমর্থক বলতে পারেন। তো বিএনপি সমর্থক, বিএনপি থেকে ইলেকশন, আরে ভাই বিএনপি সমর্থন ইলেকশন তো অন্য দলের লোকজন করে, অন্য দলের লোকজন ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে পারতো, এখন হয়তো পারে না। জামাতের আমিরও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, এর মানে এই নয় যে তিনি বিএনপি। তো রাশেদ খান বিএনপির কি, তার তো পরিচয় নেই। এই জন্য আমি ইদানিং দেখছি রাশেদ খান যেসব কথাবার্তা বলেন, এগুলো একদম লিমিট ক্রস করা এবং আত্মমর্যাদাহীন, ব্যক্তিত্বহীন, ছাত্রা টাইপের কথাবার্তা। কেন এইসব কথাবার্তা বলেন? এই রাশেদ খান ছেলেটা পুরোটা হতাশায় ভুগছেন, হতাশাগ্রস্ত এক যুবক রাশেদ খান। কারণ তিনি দেখছেন যে তার বন্ধু বান্ধব, ছোট ভাই একজন এমপি হয়ে গেছে, তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত, তাদের একটা গুরুত্ব আছে, কিন্তু রাশেদ খানের বিএনপিতে কোনো গুরুত্ব নাই। এলাকায় গেলে বিএনপির আর এক গ্রুপ লড়াই,
এমপি হতে পারলেন না, গণ অধিকার পরিষদের নেতা না, কোনো পোস্ট পজিশন কিছু নেই, এক জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসবেন সেই জায়গাও তো নাই। আচ্ছা, রাশেদ খান থাকে কোথায়? কোথাও অফিস আছে বলতে পারবেন? কি করেন? তার পেশা কি? কোনো ব্যবসায়িক অফিস আছে না রাজনৈতিক অফিস আছে? দেখবেন যে কিছুই না। জাস্ট কোনো টেলিভিশন চ্যানেল ডাকে, ওখানে কথা বলেন আর ফেসবুকে একটা বিতর্কিত কথা বলে জনগণের অ্যাটেনশন সিক করার চেষ্টা করেন। এছাড়া রাশেদ খানের কোনো রেলেভেন্স নেই। একজন রাজনীতিবিদ, তার কোনো অফিস নাই, কোনো অ্যাড্রেস নাই। কিসের রাজনীতিবিদ? এলাকায় যেতে পারেন না, বিএনপির লোকজন লড়ায়, তারা এলাকা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই হতাশা থেকে রাশেদ খান এই উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। এবার আসি, এই হতাশাগ্রস্ত যুবক রাশেদ খান কি বলছেন, এবং আমি মনে করি রাশেদ খান যদি ভদ্র হয়ে থাকেন, রাজনৈতিক সভ্যতা, ভব্যতা অথবা রাজনৈতিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলোতে যদি তিনি বিশ্বাস করে থাকেন, নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে ক্ষমা চাইবেন, তার বক্তব্য প্রত্যাহার করবেন, আমরা সেই পরামর্শ দিচ্ছি। তাহলে সবার কাছ থেকে সম্মান পাবেন। আমি তো রাশেদ খানকে প্রথমে যেভাবে ভূমিকায় গ্লোরিফাই করলাম, এটা অনেক সম্মান, আরো সম্মান দিয়ে কথা বলবো, কারণ সত্যিকার অর্থে এই ছেলেটার অনেক ত্যাগ আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জনগণ কিন্তু রাশেদ খানকে এখন শুধু গালি দিচ্ছে। রাশেদের কোনো একজন ভক্ত বাংলাদেশে আছে কেউ দেখাতে পারবে না, বিএনপির লোকজন তাকে দেখতে পারে না, অথচ রাশেদের লক্ষ লক্ষ ভক্ত থাকার কথা। গণ অধিকার পরিষদের লোকজন তাকে বলে বেঈমান। ফারুক থেকে শুরু করে এদেরকে জিজ্ঞেস করেন রাশেদ খানকে যে এর মতো বেঈমান বাটপার আর হতে পারে না, কারণ সারা জীবন গণ অধিকার পরিষদ করে একটা দলের সেক্রেটারি হয়, সে কিভাবে বেঈমানি করে দল ছেড়ে অন্য একটা দলে যোগ দেয়? মানে কতটা স্বার্থবাদী হলে এই ধরনের চরিত্রহীন, রাজনৈতিকভাবে চরিত্রহীন, ব্যক্তিগতভাবে তিনি অসাধারণ ভালো ছেলে, কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই রাশেদ খান লিখেছে বিস্ফোরক মন্তব্য, সমস্ত পত্রিকায় এসেছে। তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, অতীতে সে জামাত ইসলামী গালিগালাজ করেছে, মানে গাজা না খেলে নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে জামাত ইসলামী গালিগালাজ করেছে, জামাতের সাথে মিতালি করে বিএনপি গালিগালাজ করছে, এসব হাবিজাবি কথা বলছেন। আরে বিএনপি তো অতীতে জামাতকে চেটেছে, গোলাম আজমের পাও ধরে 1991 সালে ক্ষমতা এসেছে, তা এখন বিএনপি জামাতের বিরোধিতা করে না? রাজনীতি তো এমনই, আজকে একজন রাজনীতি পার্মানেন্ট শত্রু মিত্র বলতে কিছু নেই, আজকে আপনার শত্রু কালকে আপনার মিত্র হবে, এটি তো স্বাভাবিক। তো এইটা কোনো কথা যে একসময় রাশেদ নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতকে গালাগালি করেছেন, এখন জোট, এটি তো রাজনীতি। আর এই জোট, এটা নির্বাচনী জোট, এবং কালকে জামাতকে আবার গালাগালি করবেন, মানে এটা তো কোনো অপরাধ না। রাশেদ খানরা একসময় বিএনপি তারেক রহমানের সমালোচনা করেছেন, এখন তারেক রহমানকে আব্বা ডাকেন, এটি তো রাজনীতি। একসময় রাশেদ খান শেখ হাসিনাকে আম্মা বলেছেন, গণতন্ত্রের মা বলেছেন, শেখ মুজিবকে আব্বা বলেছেন, এখন শেখ হাসিনা শেখ মুজিবকে গালিগালাজ করেন না, এটাই তো রাজনীতি। এটা ইটস ভেরি সিম্পল। পোস্টে তিনি বলেন গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে সে জামাত ইসলামী গালিগালাজ করেছে, অমুক তমুক, জামাতকে কি কি বলেছে তার একটা তালিকা দিয়েছেন, এগুলো বলতেই পারে। এখন বলছেন এগুলো। দেখেন, প্রথম কথা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির ভুল বক্তব্য থাকতে পারে, উল্টোপাল্টা কিছু বলে থাকতে পারেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু রাজনীতির সমালোচনা থাকবে, কিন্তু এই যে গাঁজাখোর এবং ডোপ টেস্ট করানো দরকার, এগুলো কি? এগুলো একদম ইতর শ্রেণীর লোক ছাড়া, একদম আনসিভিলাইজড বেয়াদব ছাড়া রাজনীতিতে এই ধরনের শব্দ সমালোচনার জন্য এক নেতার আর এক নেতার সামনে ব্যবহার করতে পারে না। এটা একদম গ্রামগঞ্জে ছেঁচড়া মহিলারা একে অপরের সাথে ঝগড়া করলে যে ভাষায় গালি দেয়, ওর চাইতে নিকৃষ্ট ভাষা। একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রতিপক্ষের রাজনৈতিক সমালোচনা করতে যে গাঞ্জাখোর, গাঁজা না খেলে বলতে পারেন না, এটা কোনো কথা? এটা কোনো ভাষা হতে পারে? শেম, শেম। মানে জনগণ এই রাশেদ খানকে থুথু দিবে এবং সবাই থুথু দিচ্ছে, এগুলো কি? স্যার, নাসিরুদ্দিন পাটোয়ারি তো প্রচুর সমালোচনা করেছেন মির্জা আব্বাসের, তাকে কোনোদিন গাঞ্জাখোর, নেশা করে এগুলো বলেছেন? এটা তো ব্যক্তিগত আক্রমণ। গাঞ্জাখোর, ডোপ টেস্ট, এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে? বিএনপিতে যদি রাশেদ খানের পদ পদবি থাকতো, তাহলে আমি বিশ্বাস করি বিএনপি যতটুকু সিভিলাইজেশন বা ডিসেন্টেন্স ধারণ করে, তাহলে তাকে প্রথমে শোকজ করতো, তারপরে বহিষ্কার করতো। যেহেতু বিএনপিতে তার পদ পদবি নেই, বিএনপি তো বহিষ্কার করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এটা কি করলেন? কি কাজটি তিনি করলেন? এই কাজটি তার করা কতটুকু উচিত হয়েছে আর কতটুকু অনুচিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নেই, অনেকেই বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সাথে তুলনা করার চেষ্টা করছেন। শেখ হাসিনার মতো একজন অপরাধীর সাথে তারেক রহমানের তুলনা করা মোটেই উচিত হবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমালোচনা করব, তার যে ভালো কাজগুলো আছে সেগুলোর প্রশংসা করব, আর যে ভুলগুলো যে যতটুকু হবে ততটুকুর সমালোচনা করব। তবে এতটুকু স্পেস আমরা দিতে চাইবো না শেখ হাসিনার সাথে কেউ তাকে তুলনা করুক। যাই হোক, চলেন আমরা আসল কথায় ফিরে যাই। প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, এটি ছিল রাষ্ট্রীয় সফর। এইখানে গিয়ে তিনি ছাত্র দলের সাথে বৈঠক করেছেন এবং ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এনে একটা গ্যাদারিং করার চেষ্টা করেছেন। অনেকেই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এত জনশক্তি নাই, তারা বাইরে থেকে বহিরাগতদের এনে এই গ্যাদারিংটা করেছেন। এইখানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এটি ছিল সরকারি সফর, তার এই সফরে পুরো প্রোটোকলের দায়িত্বে থাকবে, নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার এসএসএফ সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। তার যে যে মানের নিরাপত্তা দরকার, যে মাত্রার নিরাপত্তা দরকার, সেই মাত্রার নিরাপত্তা বলয় গড়ে তুলবেন সেই মানের লোকদের দিয়ে, সেই বাহিনীদেরকে দিয়ে। তা না করে এখানে বাইরে থেকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এনে একটা কৃত্রিম গ্যাদারিং সৃষ্টি করা হয়েছে। অথচ উচিত ছিল কি, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভিন্ন টিম রয়েছে তাদের সাথে বসবেন, আলাদা মিটিং করবেন, আলাদা আলাদা করে বসবেন, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রয়োজনে বসবেন, বসে কোন ডিপার্টমেন্টের কি দরকার
সেটুকুর খোঁজখবর নেবেন, কোথায় সমস্যা রয়েছে সেটার খোঁজখবর নেবেন। তিনি ভালো পরামর্শ দিবেন যে এইখানে এইটা করা দরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চর্চা এগুলোর মান আরো বৃদ্ধি করার জন্য কোন কোন জায়গায় সাপোর্ট দেওয়া প্রয়োজন, কোন ধরনের সহযোগিতার অপ্রতুলতা রয়েছে এগুলো তিনি বলবেন, নির্দেশনা দিবেন। গবেষণা যাতে আরো উন্নত হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোন মানের শিক্ষা ব্যবস্থা দরকার সেইটার নির্দেশনা দিবেন। এরপরে এখানে অবকাঠামোগত উন্নয়নের কি কি সমস্যা রয়েছে সেগুলোর এক কথায় সার্বিক খোঁজখবর নেবেন এবং কোথায় কি সমস্যা সেটার পরামর্শ দিবেন। প্রয়োজনে বাজেট বরাদ্দ দিবেন, বাজেটের অপ্রতুলতা থাকলে সেখানে তিনি প্রতিশ্রুতি দিবেন। এরপরে সেখানে একটা শক্তিশালী সংসদ রয়েছে ডাকসুর নেতাদের সাথে বসবেন, তাদের কি সমস্যা, কোন কোন জায়গায় তাদের উন্নতি করার দরকার আছে বা সুযোগ আছে এইটা বলবেন। আর ডাকসুর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনটা তার অপছন্দ, কোনটা দেশের স্বার্থে যাচ্ছে না, জনস্বার্থে যাচ্ছে না, শিক্ষার্থীদের স্বার্থে যাচ্ছে না, সেটা তিনি পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন যে এইগুলো এই জায়গায় আরো কাজ করার সুযোগ আছে। যেহেতু একটা নির্বাচিত প্রতিনিধি, সুতরাং নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানানো এটা কিন্তু একটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখলাম তিনি তার কিছুই করেন নাই। তিনি ডাকসু নেতাদের সাথে বসার প্রয়োজনীয়তাই অনুভব করেন নাই। তিনি যদি ডাকসু নেতাদের ডাকতেন তাহলে তারা কি তার ডাকে সাড়া না দিয়ে পারতো? আমরা দেখেছি তিনি প্রধানমন্ত্রী হবার আগেই ডাকসু নেতৃবৃন্দ কিন্তু তার সরাসরি তার অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে, পরামর্শ চেয়েছে, কিন্তু এবার তিনি তা করেন নাই। তা না করে তিনি কি করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে তার কার্যক্রম শেষ করে, তার প্রোগ্রামাদি শেষ করে ছাত্র দলের সাথে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মিলিত হয়েছেন, তার নিজের সংগঠন। এটি তিনি করতেই পারেন, অবশ্যই করবেন, কিন্তু উচিত ছিল আগে ওইখানে যারা নেতৃত্বে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সেখানে বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে বসে তারপরে তিনি এখানে আসতেন, নিজের ছাত্র সংগঠনকে তিনি পর্যাপ্ত সময় দিতেন, কিন্তু তা তিনি করেন নাই, সময় দেন নাই। এখানে যেটা ঘটেছে, ছাত্র দলের নেতৃত্ব এখন আর ছাত্রদের হাতে নাই, এটা চলে গেছে বয়স্কদের হাতে, মুরব্বীদের হাতে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি, তার বয়স কত? মিনিমাম 45 আপ। এইরকম একটা ছেলে যদি ছাত্রদের নেতৃত্বে আসে, তাহলে একটা টিনেজার ছাত্র মানে কিন্তু সাধারণত 25-26 বছর বয়স। এই বয়সের যে চিন্তা, এই বয়সের যে ধ্যান ধারণা, এটা 45 বছরের একজন বৃদ্ধ বা অর্ধবৃদ্ধ সে কি করে বুঝবে? এটা বুঝতে পারবে না। সুতরাং তার কোথায় সমস্যা আছে সে সমাধান দেবে কি করে? যার কারণে ছাত্র দলের সভাপতি তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখুন তার বক্তব্যটা শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। স্বাভাবিকভাবেই সবার মাঝে উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসলে কি তাই? প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কিছু খোঁজ এখন চলে আসছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ ব্যাপারে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করতে গিয়ে সেখানে পাওয়া যায় নাই, অর্থাৎ তিনি ছাত্র জীবন শেষ করতে পারেন নাই। তো গ্রাজুয়েশন শেষ না করতে পারলে তিনি তো এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই আছে না, এই এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই হতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় ওইখান থেকে। তাহলে তিনি সেটা করেন নাই। উপরন্তু আমরা যেটা শুনে আসছি তার বিপরীত একটা কথা ছাত্র দলের সভাপতি বললেন। মেনে নিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু ভর্তি হতে তিনি কন্টিনিউ করতে পারেন নাই। কন্টিনিউ যদি করতে না পারেন, সেখানে তারা স্লোগান দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি প্রধানমন্ত্রীর জন্য একটু বিব্রতকর অবস্থা তৈরি করেছে ছাত্র দলের সভাপতির এই বক্তব্য। এরপরে যথারীতি আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন ছাত্র দলের, আবিদুল ইসলাম খান, সেই ছেলে, এর আগে আমরা ছাত্র দলের সভাপতিকে দেখেছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াতে, আজ এই ছেলে দৌড়ালেন। আবিদ, দেখুন, আপনারা একটু দেখুন। আচ্ছা, এরকম দৌড়ানোর পরে তিনি আবার যখন ট্রল হচ্ছিল, তিনি লাইভে এসে বলছেন যে না, আমি দৌড়াই নাই। এরকম জলজান্ত অসত্য কথা কেমনে বলে? যার প্রমাণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতির মূল প্রবলেমটা এই জায়গায়। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হতে হলে তাকে এইভাবে নেতার গাড়ির পিছনে দৌড়াতে হয়, এবং কে সভাপতি সেক্রেটারি হবেন সেটা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী, অর্থাৎ ওই দলের প্রধান স্বয়ং নিজে। কারণ ছাত্র দলের গঠনতন্ত্রেই বলা আছে ছাত্র দল হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, এবং এই দলের প্রধান হচ্ছে যিনি বিএনপির প্রধান হবেন তিনি হচ্ছে সাংগঠনিক প্রধান। সুতরাং এই সময়ে এসে এই জেনারেশন তারা কি এইভাবে কোনো নেতার গাড়ির পিছনে দৌড়ানো পছন্দ করে? এটা কি ভালোভাবে নেয়? এটা কিন্তু ভালোভাবে নেয় না। তারা শেখ হাসিনা খবরদারি করতে গিয়েছিল, তাদের উপরে দিয়েছে পাঠিয়ে ভারতে। তো ছাত্র দল প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করছে, শুধু তার নজরে আসার জন্য, তাকে একটু খুশি করার জন্য, সে যাতে তার দিকে তাকায়। এবং প্রধানমন্ত্রী একটু তাকালেন রাকিবের দিকে, রাকিব মনে হচ্ছিল পৃথিবী তার হাতের মুঠোয় চলে আসছে। আবিদ প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তার দিকে তাকে তার সাথে একটু দেখা করার জন্য যখন বারবার ছুটে যাচ্ছে, তখন এসএসএফ এর সদস্যরা তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, আমানুল্লাহ আমান, যাকে বলা হয় বিএনপির কামান বা তারেক জিয়ার কামান, এই কথাটা কিন্তু ওই যে আমাদের আমিন বাজার থেকে যে আমানুল্লাহ আমান 90 দশকের যিনি ছাত্র নেতা ছিলেন আমানুল্লাহ আমান, তার উদ্দেশ্যে এই স্লোগানটা তৈরি হয় যে আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান। একসময় তিনি খুব তুখোর ছাত্র নেতা ছিলেন। এখন যে আমানুল্লাহ আমান,
এই আমানুল্লাহ আর ওই আমানুল্লাহর ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ এই আমানুল্লাহর ভিতরে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে, ক্ষমতার জোরে সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। যে মেয়েকে ধর্ষণের ভিকটিম মেয়ে নিজে, তিনি আমানুল্লাহ আমানের নাম উচ্চারণ করেছেন এবং তিনিও বিএনপির একজন নেতার মেয়ে। সেই আমানুল্লাহ আমান আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিছনে পিছনে, ওই যে ওইখানে তো প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে ভিড়ের ব্যবস্থা করা হয়েছিল। ভিড়ের ভিতর দিয়ে যেতে প্রধানমন্ত্রীর খুব হিমশিম খেতে হচ্ছিল। এসএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য খুব গলদঘর্ম হতে দেখা গেছে। এই সময় আমানুল্লাহ আমান পিছন থেকে যাওয়ার জন্য, একটু সামনে আগায় যাওয়ার জন্য তিনি এসএসএফ এর এক সদস্যকে ধাক্কা দেন। দেখুন, একেবারে দেখুন। ধাক্কাটা কিন্তু তিনি প্রথমে ধাক্কা দিয়েছেন, তারপরে বাকিটা তো ইতিহাস। এসএসএফ এর সদস্যরা আমানুল্লাহ আমানকে তো গলা চিপে ধরে তাকে পিছনের দিকে হটিয়ে দিয়েছে। তো এইটা কি মানে তার মতো একজন নেতা, তিনি তো সামনে ছাত্র দলের সভাপতি হবেন, তো এরকম একটা লোক যদি এসএসএফ এর সদস্যের হাতে গলা ধাক্কা খান, এই মান সম্মান, এই ইজ্জত, এটা কি ইজ্জত কি অনেক বড়? তো সামান্য ব্যাপার। আর এই রাজনীতি জেনজি এটা গ্রহণ করবে, এরপরে তো আরো এক জেনারেশন আসছে, তারা আবার আলফায় আরো এক বিঘত পরিমাণ ঘাটেরা। সুতরাং এখন যারা আছে তারাই কাউকে গণে না, আলফা যখন আসবে তখন তো আপনাদের এইগুলো যখন দেখবে তারা, তাহলে লজ্জায় তাদেরকে মরে যেতে হবে। এখন অনেকেই আবার ট্রল করে বলছে যে ছাত্রদলের মতো, ছাত্র শিবিরের উচিত ছাত্রদলের মতো এরকম সুপ্ত হতে। ছাত্রদল এই যে দেখেন না কত সুপ্ত, শিবির তো গুপ্তই, কারণ তারা তো এইভাবে কোনো নেতার পিছনে পিছনে দৌড়ায় না। সুপ্ত হতে হলে তাকে নেতার গাড়ির পিছনে এইভাবে দৌড়াতে হয় এবং দৌড়ে কে আগে যেতে পারে এটা দেখাতে হয়, না হলে তিনি ছাত্রদল করতে পারেন না। বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে। শুধু সিনেমাতে হিরোগুলি দেখাইলেই যে হিরো হয় এটা কিন্তু ভাই ঠিক নয়। আসল হিরো তো ওইটা যেটা সিনেমা এবং বাস্তবে দুই জায়গাতেই হিরো, যেটা প্রমাণ করে দিছে ভাই এই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, একদম নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, সে যেমন সিনেমাতে হিরো, রিয়েল লাইফে একটা হিরোর কাম করছে। গোটা বিশ্বের মুসলিম তৌহিদি জনতা তার জন্য হাত তুলে দোয়া করতেছে ভাই, হাত তুলে দোয়া করতেছে। হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গে ভারতের শুভেন্দু অধিকারী কুলাঙ্গার, উনি কি বলে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে কুলাঙ্গার মনে করেন যে এতটাই বাইরে গেছে, মুসলমানদের ধরে ধরে মারপিট করতেছে, মুসলমানদের ইবাদতখানে আগুন জ্বালায় দিতেছে, মুসলমানদের ওই গরুর গোশতের দোকান ভাঙচুর করতেছে এবং কি একের পর এক মুসলিমদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর করতেছে। ঠিক এমন সময়, হ্যাঁ ঠিক এমন সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি, দর্শক আজীবন শুনে এসেছি যে সিনেমার কথা কল্পনা, নাটক সিনেমাগুলো নাকি বাস্তবে হয় না, কিন্তু সেটা বাস্তবে ঘটিয়ে দিল বিজয় থালাপতি। সে ঘোষণা দিয়েছে একটা মুসলমানের উপরে যদি আঘাত করা হয় তাহলে সেটার ব্যবস্থা নেব, দরকার পড়ে হিন্দুদের উপর আঘাত করা হবে। এটাই তো ভাই রিয়েল হিরো ভাই। হ্যাঁ, আমাদের পাশের দেশ দাদা বাবুদের দেশে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানোর জন্য রাস্তায় ওপেনে তাদেরকে নির্যাতন করা হয়, কেউ কথা বলে না। নায়ক তো মুসলমান নায়ক আমাদের ওই দাদা বাবুদের দেশে কম নাই। সালমান খান একটা হিরো, শাহরুখ খান একটা হিরো, আমির খান একটা হিরো, সবাই তো মুসলমান হিরো রে ভাই। কেউ তো কোনোদিন মুখ খুললো না, কিন্তু থালাপতি বিজয়, থালাপতি বিজয় মুখ খুলছে এবং গরম। এই দেখেন, আমি এমনি বলতেছি না, হ্যাঁ এই যে দেখেন, ভালো করে দেখেন নিউজটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, ডিবিসি নিউজের একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করবো যে থালাপতি বিজয় যে আসলে একটা হিরো, এটা তার বাস্তব প্রমাণ করছে। দর্শক, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, মুসলমান হলে এই ভিডিওটা শেয়ার চাই, মুসলমানকে ভালোবাসলে এই মুসলমানদের ভালোবেসে থাকেন এই ভিডিওটা শেয়ার চাই। হিন্দুত্ববাদী যারা ওই গেরুয়া হিন্দু আছে না, কঠোরপন্থী হিন্দু, ওদের হাত থেকে মুসলমানদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে চাইলে এই ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা শেয়ার। চলুন একটু নিউজটা আপনাদেরকে শোনায়া দেই। মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না। কথাটা কি দেখছেন ভাই, কথার মধ্যে গরম আছে ভাই, পাওয়ার আছে, সেই লেভেলের হিট, সেই লেভেলের হিট দিছে কথার মধ্যে। হ্যাঁ, তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর বার্তা দিয়েছেন। মঙ্গলবার 12 মে সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, নাগরিকের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের অত্যাচার বা সহিংসতা সহ্য করা হবে না। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, মুসলিমদের উপর অন্যায় অত্যাচার করা হলে কোনো হিন্দুকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। কথা ফাইনাল। হ্যাঁ, কথা ফাইনাল। অপরাধী, আচ্ছা পরের পাঠ পড়ি। অপরাধী যে ধর্মেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাকে সরকারের প্রধান দায়িত্ব হিসাবে উল্লেখ করেন তিনি। গত রবিবার 51 বছর বয়সী অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া নেতা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তার দল টিভিকে এবার ডিএমকে ও কি বলে AIADMK
দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে নিরঙ্কুশ জয় পায়। বিজয়ের নেতৃত্বে গঠিত এই জোট সরকারে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লীগ অন্তর্ভুক্ত হয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই সামাজিক সংস্কারের অংশ হিসাবে তিনি রাজ্যের 4765টি সরকারি মদের দোকানের মধ্যে 117টি বন্ধের নির্দেশ দেন। আরে ভাই, এইটাই তো ভাই রিয়েল হিরো রে ভাই। মদ খায়া মাতলামি করবা, বউরে মা বলবা, মারে বউ বলবা, মুসলমানদের উপর নির্যাতন করবা কুলাঙ্গার গুলা, মদ খায়া মাতলামি করে সব উল্টা পাল্টা করবা, মসজিদ ভাঙচুর করবা কুলাঙ্গার গুলা, ছাড় দেওয়া হবে না। বন্ধ করে দিছে 117টা। স্যালুট ভাই, স্যালুট। সত্যি আপনি রিয়েল হিরো। আপনার মতো হিরোই তো দরকার বাংলাদেশে। একটা হিরো যদি আপনার মতো পাইতাম, বাংলাদেশটা জাতি উঠে যাইতো ভাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি ছিল একটু বিস্তারিত জানাই। সে কি বলে, মূলত ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের কাছে অবাঞ্ছিত টাসম্যাক পরিচালিত এসব দোকান বন্ধের এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজস্ব ঘাটতির আশঙ্কা থাকলেও বিজয় তার জনকল্যাণমূলক অবস্থান অনার করেছেন। ইতিমধ্যে তার সরকার বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, বিশেষ নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদক বিরোধী ইউনিট তৈরির মতো একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা গ্রহণের পর বিজয়ের এই সাহসী নীতি ও কঠোর অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে যাচ্ছে। স্যালুট, সত্যি স্যালুট দিয়ে আমি পুরাইতে পারতেছি না ভাই। মন চাইতেছে দাঁড়ায় থেকে তার স্যালুট দেই। হ্যাঁ, দাঁড়ায় থেকে তাহলে স্যালুট দেই। আল্লাহ পাক এই সিনেমার হিরো কি বলে বিজয় থালাপতিকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক এবং এরকম থালাপতি যেন ভারতের রাজ্যে রাজ্যে গঠিত হয়। বাংলাদেশে একটা থালাপতি আমাদের দরকার। আমাদের যিনি বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী আছে, আল্লাহ তাকেও যেন থালাপতির কিছু জ্ঞান গরিমা, তার কিছু চরিত্র যেন তার মধ্যে দান করে। তাইলে বাংলাদেশ থেকে মাদক দূর হয়ে যাবে। এখন মাদকের কারণে কত জায়গায় কত অপকর্ম হইতেছে ভাই, বলে বোঝানো যাবে না। গল্প করলে, কথা বললে অনেক দূর যাবে। এখানে তাই শেষ করছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, প্রচুর পরিমাণে শেয়ার চাই, প্রচুর পরিমাণে শেয়ার চাই। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সকলের বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।